প্রেগনেন্সি পিরিয়ডে কি কোনো চোট পেয়েছিলেন? পা স্লিপ করে পড়ে যাওয়ার কোনো ব্যাপার ঘটেছিল কি? একটু চিন্তা করে বলবেন কিন্তু। প্রশ্নটা ছুড়ে দিয়ে ডক্টর ব্যানার্জি প্রেসক্রিপশন প্যাডটা সামনে টেনে নিলেন। বয়স্ক ডাক্তার, অভিজ্ঞতার ভারে এক মাথা অবিন্যস্ত কাঁচা পাকা চুল। দেখলেই মনের কোণে একটা ভরসা এসে উকি দিয়ে যায়। তমসা জানতো তাকে এই প্রশ্নটার মুখোমুখি হতে হবে। সে তৈরিই ছিল। না তো ডাক্তারবাবু, তেমন কোনো ঘটনা ঘটেনি। আমি যথেষ্ট সাবধানে থাকতাম, আর আমার শাশুড়ি মা সব সময় আগলে রাখতেন আমাকে। মুখ তুললেন ডক্টর ব্যানার্জি। চওড়া কপালের দু একটা গভীর রেখা ফুটে উঠল। আচ্ছা, ছেলে যখন ছোট ছিল তখন মাথায় কোনো চোট পেয়েছিল কি? এই ভাবুন, খাট থেকে অসাবধানতা বশত পড়ে যাওয়ার কোনো ঘটনা। চমকে উঠল তমসা। তাতান তখন মাত্র 5 মাস। দুপুরে স্নান করতে গেছিল তমসা। শাশুড়ি পুজোর ঘরে খাইয়ে দাইয়ে তাতানকে ঘুম পাড়িয়ে এসেছিল। হঠাৎই একটা দুম করে শব্দ। কোনো মতে শাড়িটা গায়ে জড়িয়ে ছিটকে বেরিয়ে এসেছিল তমসা। পুজো ফেলে ছুটে এসেছিল মনোরমা দেবী। চিৎকার করে কাঁদছিল তাতান, এত উঁচু খাট থেকে শটার নিচে। ব্যাপারটা অবশ্য বেশি দূর গড়ায়নি। পাড়ার হোমিওপ্যাথি স্টোর থেকে আর্নিকা এনে খাইয়ে দিয়েছিল তমসা। ছোট্ট তাতান ভুলে যেতে সময় নেয়নি। আজ সুযোগ পেয়ে তমসা সব কথা খুলে বলল ডাক্তারবাবুকে। চকিতে বিদ্যুৎ খেলে গেল ডাক্তার ব্যানার্জির চোখে। তারপর থেকে কি কিছু পরিবর্তন লক্ষ্য করেছিলেন বাচ্চার মধ্যে? তেমন কিছু তো নয় ডাক্তারবাবু, একদম সুস্থ ছিল আমার তাতান। কিন্তু এই বছর দুয়েকের মধ্যে কেমন যেন সব ওলটপালট হয়ে গেল। শরীরের ওপর থেকে সব কন্ট্রোল যেন হারিয়ে ফেলছে আমার তাতান। হাঁটাচলা ঠিক যেন স্বাভাবিক নয়, হাতে তেমন জোর পায় না, কথাবার্তায় কেমন যেন একটা জড়তা ভাব। এই তো সেদিন স্কুল থেকে ফোন এলো, বসে বসে প্যান্ট ভিজিয়ে ফেলেছে তাতান। আর বলতে পারে না তমসা, ফুপিয়ে কেঁদে ওঠে। কিছুটা হলেও বুঝতে পারছি, তবে এখনও ঠিক নিশ্চিত হতে পারছি না। কয়েকটা টেস্ট লিখে দিলাম, রিপোর্ট নিয়ে পরের সপ্তাহে আসুন। আর হ্যাঁ, আপনার হাজব্যান্ডকেও সঙ্গে আনবেন। ডক্টর ব্যানার্জি পরের পেশেন্টকে ডাকার নির্দেশ দেন। চেম্বার ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে আসে তমসা, কোলে তাতান। খুব অসুবিধা হয় এখন ওকে ক্যারি করতে। ক্লাস 1-এ পড়া ছেলে। ছোটবেলায় যেমন অবলীলায় কোলে তুলে নিত তাতানকে, এখন সেটা হয় না। শরীর সামান্য ভারী হয়েছে, আর তার পায়ের ওপর জোরও কেমন যেন কমে আসছে। পুরো শরীরের ভার যেন মায়ের উপর ছেড়ে দিতে পারলে বেঁচে যায় তাতান। কি যেন বলল ডাক্তারবাবু? হাজব্যান্ডকেও সাথে নিয়ে আসতে? মুহূর্তে চোয়ালটা কেমন শক্ত হয়ে ওঠে তমসার। স্মৃতির খাজে খাজে দপদপ করতে থাকে কয়েকটা দৃশ্য। আহ তমসা, দয়া করে একটু চুপ করাবে ওকে? কানের পাশে সারা রাত এমন ঘ্যান ঘ্যান করলে ঘুম আসে? নিচে তো সারা দুপুর মোষের মতো ঘুমো। আমাকে আবার কাল সকালে উঠে বাদুর ঝোলা হয়ে অফিস যেতে হবে। নয় ওকে থামাও, নয় অন্য কোথাও গিয়ে মরো। চিৎকার শুনে ছুটে এসেছিল মনোরমা দেবী। দরজার বাইরে থেকে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়েছিলেন, দাদুভাইকে নিয়ে তুমি আমার রুমে চলে এসো বৌমা, ওই স্বার্থপরটা ঘুমোক ভালো করে। তাতানকে নিয়ে খিটিমিটি লেগেই থাকতো তাপসের সাথে। তাতানের এই শারীরিক পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছিল না তাপস। জীবনে অনেক পাপ করেছে তমসা, তাই এমন পঙ্গু ছেলের জন্ম দিয়েছ। ওই আমাদের বংশে তো এমন কোনো পঙ্গু বাচ্চা জন্মায়নি। বিয়ের আগে আমাদের আরও বেশি খোঁজ নেওয়া উচিত ছিল। অমন ছেলেকে নিয়ে বাইরে বেরোতেও লজ্জা করে। চুপ করো তাপস, দয়া করে চুপ করো। ও কিন্তু তোমার সন্তান। আমরা দুজনে মিলে ওকে সুস্থ করে তুলব, তাই না তাপস? ডুকরে কেঁদে ওঠে তমসা। ঝাঁটা মারি অমন সুস্থের মুখে। ও কখনো সুস্থ হবে ভেবেছ? বরং দিন দিন বেড়েই চলবে, আমাদের সারা জীবনের বোঝা। ফাটলটা বেড়েই চলেছিল ধীরে ধীরে। তমসা তখন শুধু ছিল তাপসের শারীরিক লালসা মেটানোর উপকরণ। এইভাবে চলবে না, তা বুঝেছিল তমসা। নিজেকে সরিয়ে নিচ্ছিল ধীরে ধীরে। শাশুড়ি মায়ের মুখের দিকে চেয়ে হাসি ধরে রাখত মুখে। কিন্তু মনোরমা সব ছেড়ে চলে যাওয়ার পর একটা পাকাপাকি ব্যবস্থা করে নিয়েছিল তমসা। নিজে একটা প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিল। ঘর ছাড়েনি তমসা, কিন্তু এক বাড়িতেই দুটো ভিন্ন মেরু। এদিকে তাতান আর তমসা, অন্যদিকে তাপস। বাড়ির সামনে স্কুল। একটা সহৃদয় আয়া ঠিক করে নিয়েছিল তমসা সেই সময়ের জন্য। বৌদি, টোটো লাগবে? এক ঝটকায় বাস্তবে ফিরে এসেছিল তমসা। দিন 7 পরে সমস্ত রিপোর্ট নিয়ে চেম্বারে আসে। তমসা প্রথমেই একটা কথা বলেছিল ডাক্তারবাবুকে, ওর বাবা আসতে পারেনি ডাক্তারবাবু, খুব ব্যস্ত মানুষ, আপনি যা বলার আমাকেই বলুন। অভিজ্ঞ ডাক্তার হয়তো বুঝতে পেরেছিল সব কিছু। রিপোর্টগুলো সামনে টেনে নিয়েছিলেন। মোটামুটি ঠিকই আন্দাজ করেছিলাম।
এখন আপনাকে আমি কিছু কথা বলবো ম্যাডাম, তবে তুমি আমার মেয়ের বয়সী, তাই তোমাকে আর আপনি আগে করতে পারছি না। শোনো মা, তোমার সামনে এখন প্রচুর লড়াই, তবে ভেঙে পড়বার মতো কিছু হয়নি। ডাক্তারি পরিভাষায় এই রোগের নাম সেরিব্রাল প্যালসি। আমাদের মস্তিষ্কের একটা বিশেষ অংশের নাম সেরিব্রাম, যার কাজ হলো বুদ্ধিমত্তা, বিচার শক্তি এবং মাংসপেশির ঐচ্ছিক কাজ করার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। যদি শিশুর জন্মের আগে বা জন্মের 2 বছরের মধ্যে মস্তিষ্কের ওই অংশে গুরুতর আঘাত লাগে, তবে বাচ্চার শারীরিক ও বুদ্ধিজনিত সমস্যা দেখা যায়। এটা তোমার বাচ্চার হয়েছে, তবে রিপোর্ট বলছে তোমার বাচ্চার ক্ষেত্রে লেভেল অনেক কম, তাই বড় হবার সাথে সাথে কমে গেলেও যেতে পারে। তবে পুরোটা নির্ভর করছে তোমার অধ্যাবসায়ের ওপর। নাওয়া খাওয়া ভুলে লেগে থাকতে হবে ওর সাথে, নিয়মিত ফিজিওথেরাপি করাতে হবে। ওকে কখনোই বুঝতে দেওয়া চলবে না যে অন্যদের থেকে আলাদা। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, এগুলো রেগুলার করতে হবে। আর কোনো অসুবিধা দেখলে আমাকে ফোন করতে ভুলো না। বাইরে বেরিয়ে এসেছিল তমসা। একটা বহুদূর প্রসারিত রাস্তা পড়ে আছে তার সামনে, যে পথটা তাকে হাঁটতে হবে, এবং একা একা। চোখের কোণে কয়েক ফোঁটা জলের অস্তিত্বকে অস্বীকার করে তমসা। না, হেরে গেলে তো চলবে না। তাতানকে আরো শক্ত করে বুকের মধ্যে চেপে ধরে তমসা। আরে তমসা, রোজ রোজ এই অসুস্থ ছেলেটাকে নিয়ে মাঠে আসার কি দরকার? ও তো খেলতেই পারে না সবার সাথে। আমার ছেলে তো বলেই দিয়েছে, মামা ওই খোড়া ছেলেটা আমাদের সাথে খেলতে এলে আমরা কিন্তু মাঠ ছেড়ে চলে যাব। তোমার ছেলেকে নিয়ে তোমার আর যন্ত্রণার শেষ নেই। নিজের জন্য কোনো সময় বার করতে পারো? আরে না না পায়েল, চওড়া হাসিতে মুখ ভরিয়ে তোলে তমসা। তোমাদের ছেলেদের মধ্যে মিশে তাতান ওদের খেলা পণ্ড করবে না। তাতান পারে নাকি ওদের সাথে? ও তো ঠিকমতো হাঁটতেই পারে না। তাতান ওর মায়ের সাথে খেলবে। আর তুমি যেন কি বলছিলে পায়েল, নিজের জন্য সময়? আরে আমার জীবনের পুরো সময়টাই তো আমার তাতানের জন্য। এতেই আমার সুখ, এতেই আমার শান্তি। গেট রেডি তাতান, আমাদের মাঠে নামতে হবে। মস্ত এক হাঁক পারে তমসা। শুরু হয়ে যায় 2 অসমবয়সীর মধ্যে এক জমজমাট ফুটবল খেলা। বারবার পড়ে যায় তাতান পায়ে পায়ে জড়িয়ে, আবার তুলে ওকে দাঁড় করিয়ে দেয় তমসা। কোনো ক্লান্তি নেই, কোনো অভিযোগ নেই। চারপাশের সহস্র কৌতুক মেশানো দৃষ্টিকে অগ্রাহ্য করার মানসিকতা ধীরে ধীরে পুঞ্জীভূত হতে থাকে তমসার মধ্যে। খোঁজ খবর নিয়ে একটা ছেলেকে জোগাড় করেছে তমসা ফিজিওথেরাপির জন্য। হাসি খুশি স্বভাবের চনমনে একটা ছেলে। প্রতিদিন সন্ধেবেলা আসে উজ্জ্বল। 1 ঘন্টার সময় তাতান ওর দায়িত্বে থাকে। ওই সময় তমসা চটপট করে রাতে রান্নাবান্না সেরে নেয়। উজ্জ্বল এসেই একটা কথা বলে দিয়েছিল, দিদি, এই ধরনের বাচ্চাকে সব কিছু সঠিকভাবে করানোর জন্য আমাদের মাঝে মাঝে কঠোর হতে হয়। তাই একটা অনুরোধ, আমি থাকাকালীন আপনি দয়া করে এই ঘরে আসবেন না, খারাপ লাগতে পারে আপনার। পাশের রুম থেকে মাঝে মাঝে তাতানের জড়ানো গলায় চিৎকার ভেসে আসে, আমি পারছি না আঙ্কেল। সাথে জীবন্ত গোঙানি। দোকান চাপা দিয়ে চুপ করে বসে থাকে তমসা। মাঝে ডক্টর ব্যানার্জির সাথে পরামর্শ করে একটা বিশেষ ধরনের ক্রাচের ব্যবস্থা করে এসেছে তাতানের জন্য। ব্যবস্থা করা হয়েছে স্পিচ থেরাপির। নতুন এক ধরনের জুতোর কথাও বলেছিলেন ডাক্তারবাবু। অর্ডার দিয়ে সেটাও আনিয়ে নিয়েছে তমসা। এতে তাতানের চলাফেরায় সামান্য সুবিধে হয়েছে। মাঝে মাঝে বড্ড অবাক লাগে তমসা। কি ধাতু দিয়ে তাপসকে গড়া হয়েছে সেটা ভেবে পায় না। তবে কি এই সংসার তাপস চায়নি? তলে তলে ও কি অন্য কোনো অ্যাফেয়ার মেনটেন করে চলেছে? না, এগুলো নিয়ে তমসা এখন ভাবে না। সকাল সকাল রান্না সেরে সামান্য কিছু নাকে মুখে গুজে তাতানকে নিয়ে বের হয় তমসা। স্কুলের গেটে দপ্তরির হাতে তাতানকে ধরিয়ে দিয়ে ঠায় বসে থাকে গেটের বাইরে। টিফিনের সময় স্কুলে ঢুকে তাতানের হাতে শুধু ধরিয়ে দেয় টিফিন বাক্সটা। কোনোদিন নিজে খাইয়ে দেবার চেষ্টা করেনি তমসা। ছুটি হলে তাতানকে নিয়ে আবার বাড়ি। এই রুটিন চলছে মাসের পর মাস, বছরের পর বছর। এই তো কিছুদিন আগে হেড স্যার ডেকে পাঠিয়েছিলেন তমসাকে। কিছু মনে করবেন না মিসেস সান্যাল, আমি বলি কি, সায়নের জন্য আপনারা অন্য স্পেশাল স্কুলের ব্যবস্থা করুন। ও যে একেবারেই লিখতে পড়তে পারছে না তা নয়, কিন্তু সমস্যাটা হলো ও টয়লেট পেলে প্রকাশ করতে পারছে না। সিটে বসেই টয়লেট করে ফেলছে। অন্যান্য গার্জিয়ানরা অবজেকশন করছে এর জন্য। একেবারে ভেঙে পড়েছিল তমসা। জোর হাত করে বলেছিল, দয়া করে এমন বলবেন না স্যার, আমি চাই তাতান এখানেই পড়ুক। আমি কথা দিচ্ছি এমন ঘটনা আর ঘটবে না। আমার ছেলের মুখের দিকে তাকিয়ে এটা একটু বিবেচনা করুন আপনি। বাড়ি এসে অপ্রাণ বোঝাবার চেষ্টা করেছিল তাতানকে। এমনকি বাড়িতেও আর টয়লেট যাওয়ার সময় ইচ্ছে করেই তাতানকে কোনো সাহায্য করতো না তমসা, যাতে তাতান স্বাবলম্বী হতে পারে।
শেষে তমসা বুদ্ধি করেই বাড়িতে বসে তাতানের জন্য তৈরি করেছিল এক বিশেষ ধরনের ডাইপার, যা রোজ স্কুলে যাওয়ার আগে তাতানকে পরিয়ে দিত। উজ্জ্বল চলে যাওয়ার পর তমসা রোজ তাতানকে নিয়ে বসে। এই সময় তাতান খুব অবাধ্যতা প্রকাশ করে, কিন্তু হার মানার পাত্রী নয় তমসা। ছুটি তুমি নিশ্চয়ই পাবে বাবু, কিন্তু আগে তো তোমাকে এই দুপাতা হাতের লেখা লিখতে হবে। তাতান পারে না, হাতের বাঁকা আঙুলে তেমন জোর পায় না, খাতা চুড়ে ফেলে দেয় কোনো দিন। একদিন তো রেগে গিয়ে হাতের পেনটাই ছুঁড়ে মেরেছিল তার দিকে। মুখ চাপা দিয়ে বসে পড়েছিল তমসা। ধারালো পেনের মুখ চোখের ঠিক নিচে আঘাত করেছে, রক্ত গড়িয়ে পড়েছে ফোঁটা ফোঁটা। ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল তাতান। তুমি ভালো হয়ে যাও মা, তুমি যা বলবে আমি শুনবো। তমসা বুকের ভিতর টেনে নিয়েছিল তাতানকে। পুঁতির তৈরি মালা থেকে নিজের অজান্তে যেমন একটা একটা করে পুঁতি খসে যায়, ঠিক তেমনি তমসার জীবন থেকে চুপিসারে কখন যে 8-9টা বছর পেরিয়ে গেল বুঝতেও পারেনি তমসা। তাতান এখন ক্লাস 10-এ, অনেক বেশি ধীর আর সংযত। ডক্টর ব্যানার্জির নিয়মিত চেক আপ আর উজ্জ্বলের হাড় ভাঙা পরিশ্রমের ফলে অনেকটাই ভালোর দিকে তাতান। একটু গম্ভীরতা এসেছে ওর ব্যবহারে। স্কুলে চুপচাপ গিয়ে নিজের জায়গায় বসে। সমবয়সী ছেলে মেয়েদের করুণার দৃষ্টিকে উপেক্ষা করার মতো একটা মানসিক জোর সে পেয়ে গেছে এতদিনে। এই কবছর তাতানকে নিজে হাতে পড়িয়েছে তমসা, কারো হাতে ছাড়তে ভরসা হয়নি। স্কুল থেকে তাতানকে বাড়ি পৌঁছেই আবার নিজের স্কুলের জন্য বেরোতে হতো তমসাকে। কতদিন দেরি হয়ে গেছে, কিন্তু এই ব্যাপারে অকুণ্ঠ সহযোগিতা পেয়েছে সতীর্থদের কাছ থেকে। আর শেষের দিকে একটা জিনিস লক্ষ্য করেছিল তমসা, তাপসের স্বভাবের একটা অমূল পরিবর্তন। অফিস থেকে ফিরে প্রায় এসে দাঁড়াতো তমসার রুমের সামনে, খোঁজ খবর নিতে আগ্রহী হতো। টুকটাক উত্তর দিয়ে পাশ কাটিয়ে যেত তমসা। টেস্ট পরীক্ষার আগে তমসাকে ডেকে পাঠিয়েছিলেন হেড স্যার। শুনুন ম্যাডাম, এতদিন সায়ন আমাদের হাতে ছিল। স্কুলের প্রত্যেকটা স্যার এবং ম্যাডাম ওর ব্যাপারটা যথেষ্ট সহানুভূতির সাথে বিচার করেছে। অবশ্যই একথা বলে আমি ওর লড়াইকে কোনোভাবেই ছোট করছি না, ওর কামব্যাক মনে রাখার মতো। কিন্তু এবার বোর্ডের পরীক্ষা, আপনি বললে আমি বোর্ডের অনুমতি নিয়ে ওর জন্য রাইটারের ব্যবস্থা করতে পারি। ক্ষমা করবেন স্যার, তাহলে তো আমার আর উজ্জ্বলের এই প্রাণপাত লড়াইয়ের কোনো দামই থাকবে না। দাম পাবে না সায়নের এই হাড় ভাঙা পরিশ্রম। আমি চাই আমার সায়ন নিজের হাতে লিখুক। হয়তো সব প্রশ্নের উত্তর ও লিখতে পারবে না, কিন্তু আমি জানি ও ঠিক পাশ করবে। ওকে আপনি আশীর্বাদ করুন স্যার। চোয়ালটা কেমন নিজের অজান্তেই দৃঢ় হয়ে যায় তমসার। হুইল চেয়ারটাকে রোল করে আস্তে আস্তে তাতান গেটের দিকে এগিয়ে যেতে থাকে। ওর সুবিধের জন্য ডাক্তারবাবু এটার ব্যবস্থা করে দিয়েছিলেন। মাঝে একবার চেয়ারটাকে থামিয়ে আড়ষ্ট ঘাটটাকে ঘুরিয়েছিল মায়ের দিকে। এগিয়ে গিয়েছিল তমসা। তুই পারবি তাতান, আমার বিশ্বাস তুই পারবি। সমস্ত বিদ্রুপ, সমস্ত করুণার জবাব তোকে আজ দিতে হবে। যা, এগিয়ে যা। ভালোই ভালোই শেষ হলো প্রতিটা পরীক্ষা। এই কদিন অফিস থেকে ছুটি নিয়েছিল তাপস। প্রতিদিন গেছে, শেষ পর্যন্ত থেকেছে, কিন্তু সামনে আসেনি। ঠিক 2 মাস 12 দিনের মাথায় কাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। টিভিতে খবরটা শোনার পর তাতান যেন গম্ভীর থেকে আরও গম্ভীর হয়ে গেছিল। চুপ করে শুধু মায়ের পাশে পাশে থেকেছে। পরের দিন সকাল 10টা থেকে নেটের রেজাল্ট জানা যাবে, কিন্তু তমসা কিছুতেই নেটের মাধ্যমে জানতে চায়নি। এমনকি তাপস বারবার বলা সত্ত্বেও তাতানের রোল নাম্বার দেয়নি ওকে। যা ফলাফল হবে আমি সরাসরি মার্কশিট থেকে জানব। তাতান তো অনেকক্ষণ গেছে ভেতরে, কিন্তু বেরোচ্ছে না কেন? আর তো ধৈর্য ধরতে পারছে না তমসা। এক এক করে বেরিয়ে আসছে ছেলে মেয়েরা, হাসি খুশি মুখ। মা বাবা হাজার চুমু এঁকে দিচ্ছে সেই মুখে, কিন্তু তাতান বেরোচ্ছে না কেন? তবে কি না, তবে তো পৃথিবীতে লড়াই বলে কোনো শব্দ থাকবে না, তাতানরা হারাতে পারে না। কিন্তু হঠাৎ এত শোরগোল কেন? ছেলেরা ওটা কাকে কাঁধে নিয়ে বেরিয়ে আসছে? নিশ্চয়ই স্কুলের ফার্স্ট বয়, কিন্তু ওদের মুখে সায়ন সায়ন চিৎকার কেন? আর সামলাতে পারে না তমসা, এক দৌড়ে ঢুকে পড়ে স্কুলের ভেতর। তাতানকে স্কুলের সব ছেলে কাঁধে তুলে নিয়েছে। পাশে হেড স্যার আর স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা। এগিয়ে আসছেন হেড স্যার। খুব ভালো রেজাল্ট করেছে আমাদের সায়ন, একটুর জন্য ফার্স্ট ডিভিশন পায়নি, কিন্তু সকল বিষয়ে B+ কিংবা A। কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না তমসা, দেখতেও পাচ্ছে না কিছু। চোখে এত জল আসছে কোথা থেকে? চারিদিকে এত ঝাপসা হয়ে আসছে কেন? কিন্তু না, এখনও তো অনেক কাজ বাকি। তাতানকে নিয়ে এখনই ডাক্তারবাবুর কাছে যেতে হবে। গেটের বাইরে দাঁড়িয়ে আছে তাপস, চোখে আগ্রহী দৃষ্টি। দৃষ্টিটাকে উপেক্ষা করে তমসা।
একদিন হয়তো মাফ করতেই হবে ওকে, কিন্তু এখনো সময় আসেনি। তাতানকে বুকে জড়িয়ে গেটের বাইরে বের হয়ে আসে তমসা।